Assalamu alaikum. Well, how are you guys, everybody? Hopefully you are doing well. And welcome back to the Kingdom of English. I'm here, B.M. Abdullah Rodi, with you. And it is the continuation of the last class that we have taken on uses of modifiers. And you guys were absolutely brilliant, okay? Because it was amazing to see you people participated the classes a lot, and that's the spirit. I like it, and I hopefully you, the students of the first year, also participating in today's class. And we are going through the continuation of uses of modifier. You have got the title, that is class number 2. Okay guys, what was going on in the last class? Yes, we were just being aware of what is modifiers, and we have known the modifiers and we have known the pre-modifiers. That means I have shown you some of the pre-modifiers which you have to function in the HSC exam, alright? And of those pre-modifiers, can you remember what was there? I think you can. That is, we told about adjectives, we told about adverbs, present participle, past participle, quantifiers, possessives. And there was also noun adjectives, compound adjectives, all right. And all along we have 11 pre-modifiers to be introduced in the last class. Okay guys, we didn't have a detailed discussion on these things, just we are getting introduced, but this we'll go for another 2 or 3 classes to have some detailed discussions of those pre-modifiers. Alright, today in the class number 2 we'll have to discuss about one of the pre-modifiers, that is quantifiers, okay? We are switching our language into Bangla for your better understanding, don't worry. Okay, keep it up. তো তোমরা জেনেছো যে গত ক্লাসে কিন্তু আমরা মডিফায়ার গুলো চিনেছিলাম, মডিফায়ার জিনিসটা কি সেটা জেনেছিলাম, তারপরে কিছু প্রি মডিফায়ার অপশন আমরা চিনেছিলাম, 11টির মতো প্রি মডিফায়ার সেখানে ছিল। এবং আমি গত ক্লাসে পড়ার সময় কিন্তু তোমাকে বলেছিলাম যে একটি প্রি মডিফায়ার, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, আমরা যেটা পেয়েছিলাম কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে? এবং সেই কোয়ান্টিফায়ার্সটা আসলে কি জিনিস প্রকাশ করে সেটা আমরা বলেছিলাম যে সেটি সংখ্যা এবং পরিমাপ, এই দুইটা সেন্সে কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে অন দ্যাট ইস্যু আমি বলেছিলাম যে প্রত্যেকটি প্রি মডিফায়ার কিন্তু আমরা জাস্ট গত ক্লাসে চিনেছি, ঠিক আছে? এবং তাদের ইউজ করার জাস্ট একটা করে এক্সাম্পল আমরা দেখেছি, কিন্তু এগুলোর মধ্যে আরও কিছু বেসিক কনসেপশন আছে। যেহেতু গোড়া থেকে আমাদের অনেক বেসিক দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলো কাটানোর জন্য আমরা এগুলো একটু ডিটেইলস আলোচনায় যাব। তো আজকে আমি গত ক্লাসেই বলেছিলাম যে কোয়ান্টিফায়ার সম্পর্কে আমি একটু আলোচনা আজকে করব। এটি একটি প্রি মডিফায়ার্স আমরা জেনেছিলাম গতদিন, এবং এই প্রি মডিফায়ার্সটি যে কাজ করে সেটি হচ্ছে সংখ্যা বা পরিমাপ নির্ণয়ের কাজটি কিন্তু সে করে থাকে। ভেরি গুড, তাহলে দেখি আমরা এখন। দেখো, কোয়ান্টিফায়ারে যখন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কনসেপশন জানতে হবে। তাহলে সেই বেসিক কনসেপশনটা কি, দুইটা বিষয় আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে। সেটা হচ্ছে, আমরা এখানে লিখছি কাউন্টেবল, অবলিক দিয়ে লিখলাম কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল নাউন্স, ঠিক আছে? তাহলে দেখো, এই যে কোয়ান্টিফায়ার মডিফায়ারটা, এটাকে যখন আমরা মডিফায়ার প্রি মডিফাইং এজেন্ট হিসেবে ইউজ করব, তখন কিন্তু এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের নলেজটা আমাদের কিছুটা থাকতে হবে। তাহলে বেসিক্যালি ইন দ্য কমন সেন্স আমরা সবাই জানি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা আসলে কি। তার নাম থেকেই বোঝা যাচ্ছে যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি তাদেরকে আমরা কি বলছি, কাউন্টেবল নাউন্স। আবার যে সকল নাউনকে আমরা কিন্তু গণনা করতে পারছি না, দে আর কল্ড আনকাউন্টেবল নাউন্স। ভেরি গুড। তাহলে
ইন জেনারেল সেন্স আমরা কিন্তু বুঝতে পারি এই ধরনের নাউনগুলো কি। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি কলম আছে, রাইট? এবং যদি বলি যে ফ্যান, এটা কি ধরনের নাউন, অবভিয়াসলি তোমরা বলবা যে এটি কাউন্টেবল নাউন, কারণ আরেকটি যখন নিচ্ছি তখন কিন্তু একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমরা কিন্তু কাউন্টেবল নাউনগুলোকে চিনতেই পারি কমন সেন্সের বেসিস। এখন আমি যদি তোমাদেরকে বলি যে ভাই তোমরা নিজেরা কি নাউন, তখন কিন্তু বলবা যে আমরাও তো কাউন্টেবল নাউন, কারণ একজন স্টুডেন্ট, দুইজন স্টুডেন্ট, একজন মানুষ, দুইজন মানুষ, এভাবে গোনাটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইন কমন সেন্স ফ্যান বলো, বুক বলো, বয় বলো, গার্ল বলো, স্টুডেন্ট বলো, না নর্মাল যেগুলো আমরা ব্যবহার করছি, কমন সেন্স আমরা বুঝতেই পারি যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কিছু জিনিসের ক্ষেত্রে হিসাব করতে যাই, যে আমরা বাজারে গিয়ে যদি বলি যে ভাই আমাকে 4টা চাল দেন, 3টা লবণ দেন, 2টা পানি দেন, হ্যাঁ, তখন ওইখানে কিন্তু জিনিসটা অনেকটা রিডিকুলাস হবে, অর্থাৎ সেটা কিন্তু হাস্যকর হবে এবং উইল বি কনসিডার্ড অ্যাট ইউ আর নট অ্যান ইনসেইন পারসন, অর্থাৎ তোমাকে বলবে যে কে হয়তো বা পাবনায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে অন দ্যাট কেস ওই জিনিসগুলো বাজারে গিয়ে কিন্তু আমরা এভাবে বলতে পারছি না। আমাদের কি বলতে হচ্ছে, ভাই আমাকে 1 কেজি চাল দেন, 2 কেজি লবণ দেন, 3 লিটার পানি দেন। তার মানে ওই জিনিসগুলো কিন্তু গণনার বেসিসে আমরা ব্যবহার করতে পারছি না, ওই জিনিসগুলোকে আমাদের ব্যবহার করতে হচ্ছে হিসেবে, সেটাকে পরিমাপের ভিত্তিতে। তাহলে কমন সেন্সের বেসিসে আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল নাউন। এখন দেখো আমরা যদি কিছু রাইস কিনে আনি, দেখা যাচ্ছে চালগুলোকে কিন্তু আলাদা আলাদা করে আমরা গুনতে পারবো, কিন্তু আসলে আমরা বেসিক্যালি বাহ্যিক দৃষ্টিতে গুনতে পারার ব্যাপারটা কিন্তু দেখবো না, দেখবো যে বাণিজ্যিকভাবে যেই সকল বিষয়গুলো আমরা পরিমাপের বেসিসে ইউজ করি সেগুলো অবশ্যই কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। তাহলে আমরা দেখলাম এই পর্যন্ত জেনারেল সেন্স আমরা যেগুলো কাউন্টেবল নাউন, যেগুলো আনকাউন্টেবল নাউন, অনেক কিছুই কিন্তু আমরা ধরতে পারবো। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু এক্সেপশনস আছে, যেহেতু ভাষা, সেই ভাষার ব্যবহারে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আসে যেগুলো বেসিক গ্রামাটিক্যাল অপশনে কিন্তু ধরা পড়ে না। তার মানে এগুলোকে আমরা বলি এক্সেপশনস, অর্থাৎ দে আর নট কনসিডার্ড উইথ এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল রুলস, রাইট? লেটস গো টু দোজ। তাহলে আমরা কিছু জেনে নিব যে So here is the heading, few exceptional uncountable nouns. আমরা কিছুটা জেনে নিব, কারণ এই যে কোয়ান্টিফায়ারগুলোকে ভাই আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু এই নলেজটা থাকা খুব জরুরি, না হলে তার প্রপার ইউজটা আমরা করতে পারবো না। ভেরি গুড। তাহলে দেখি এই হেডলাইনের বেসিসে আমরা কিছু এক্সেপশনাল আনকাউন্টেবল নাউনকে আমরা জেনে নিই। তাহলে বাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অলরেডি আমরা কয়েকটা লিখেছি, মানি, ওয়ার্ক, ইনফরমেশন, ফার্নিচার, অ্যাডভাইস, ট্রাফিক, সোপ, লাগেজ। ঠিক আছে, আমরা মানে আস্তে আস্তে একটু উঠিয়ে নেই কেমন খাতার মধ্যে, বিকজ এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় এইভাবে পাওয়া যায় না। নাইস, লেটস হ্যাভ 1.5 minutes away to just note down these things. Okay, তাহলে আমি উপরের 3টা একটু বুঝি, মানি, ওয়ার্ক, ইনফরমেশন।
তাহলে এখানে আমরা লিখলাম ডিস্টেন্স, লেন্থ, ইকুইপমেন্ট। অলরাইট, আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো কিছুটা নোট ডাউন করে নিলা। এবং আমরা কিন্তু শুরুতেই বলেছি দিজ আর সাম এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন্স। দেখো ভাই, আমরা এই জিনিসগুলো যখন সামনে দেখলাম, উই আর কোয়াইট সারপ্রাইজড, আমরা কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছি। অবাকটা কি হয়েছে ভাই, যে স্যার এগুলোর মধ্যে তো অনেকগুলোকেই মনে হচ্ছে যে এগুলো কাউন্টেবল নাউন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বা আমাদের ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কিন্তু অফকোর্স এগুলাকে আমরা এখন বিশ্বাসই করতে পারছি না, বা উই ক্যানট কিপ ফেইথ যেগুলো আনকাউন্টেবল নাউন। কিন্তু মনে রাখবে, তুমি বাংলা ভাষার যে ব্যবহার সেটার সাথে ইংলিশের ব্যবহারটা কিন্তু একটু ভিন্ন। অর্থাৎ আমরা কিন্তু বাংলায় অনেক কিছুই বলি যে জিনিসগুলো ইংলিশের ফর্মাল ডিসকাশনের ক্ষেত্রে রং। যেমন আমরা বলি যে রাস্তায় যে তোমার বোর্ডের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ তারা কন্ট্রোল করে যে যানবাহন, তাকে আমরা কি বলি, ওই যে ট্রাফিক সাহেব। কিন্তু আসলে ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে যানবাহন, কিন্তু তাকে আমরা বলি ট্রাফিক। তাকেও যদি জিজ্ঞেস করো ভাই আপনি কি চাকরি করেন, বলে আমি ট্রাফিক। আসলে এইগুলোকে বলা হয় কমন মিস্টেকস ইন ইংলিশ। এবং এই জিনিসগুলো আমাদের দেশে বাংলার মধ্যে ব্যবহারের ক্ষেত্রে জায়েজ হয়ে গেছে, যেহেতু আগে আমাদের সবাই ওইভাবে ভুল বলে আসছে, বাবারা ভুল বলে আসছে, টিচাররা ভুল বলে আসছে, সব জায়গায় ভুলভাবে ব্যবহার হয়, সেজন্য এইগুলো কিন্তু বাংলার ক্ষেত্রে জায়েজ হয়ে গেছে। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এইভাবে সেই জিনিসগুলো আমরা বলতে পারি না। বেসিক্যালি দেখো, এখানে প্রত্যেকটা নাউন যেগুলো আমরা লিখেছি এদের পিছনে কিন্তু আলাদা আলাদা শানে নুজুল আছে। অর্থাৎ এদের সবগুলোর পিছনে কিছু কারণ আছে যে ওয়াই দে আর কনসিডার্ড অ্যাজ আনকাউন্টেবল নাউন্স, কেন তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করছি। তাহলে ইফ ইউ সেই যে আমি এক দুইটা জাস্ট একটু বলি, বাকিগুলো আমাদের কিন্তু মনেই রাখতে হবে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা বিশ্বাস করব, ঈমান স্থাপন করব, ঠিক আছে। এখন যে কথা বলতেছি যে সেটি হলো, ধরো মানি। আমরা বললাম, তোমরা আমাকে বলতেছে যে স্যার মানি তো আমরা সারাদিনই গুনি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা গুনতেই থাকি, রাইট? আই ডোন্ট ডিনাই ইয়োর সেইং, তোমার এটা আমরা ডিনাই করছি না। কিন্তু দেখো, আসলে মানিটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তারা এটাকে অর্থ কী দ্বারা, আমি যদি বলি মানি অর্থ কী, তোমরা সবাই বলবা টাকা। কিন্তু আসলে হ্যাঁ, আমাদের দেশে এটা অর্থটা প্রযোজ্য আছে, বা আমরা ধরে নেই যে ইট ইজ কারেক্ট। বাট তারা কিন্তু মানি বলতে বোঝে অর্থ সম্পদ। কি বলো তো বললাম? অর্থ সম্পদ। দ্যাট মিনস অর্থ হাইফেন সম্পদ, এটা হচ্ছে মানির বেসিক মিনিং ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ, ঠিক আছে। তাহলে এই অর্থ সম্পদ বিষয়টা এটি কিন্তু আসলে গণনা করা যায় না। কারণ আমরা কাউকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার কয়টা সম্পত্তি আছে, এইভাবে কিন্তু বলি না, আমরা বলি কতটুকু সম্পত্তি আছে সেই জিনিসটা। তার মানে এইটা পরিমাপের বেসিসে কিন্তু আমরা কাউকে জিজ্ঞেস করি নর্মালি ইন কমন সেন্স। কিন্তু এখন আসলে তুমি যদি প্রশ্ন করো স্যার তাহলে আমরা যে গুনি সেই বিষয়টা কি, তখন আমি বলবো আসলে আমরা কিন্তু মানি গুনি না, এইটা ভাই আমরা গুনি কারেন্সি বা মুদ্রা। অর্থাৎ আমরা বাংলাদেশিরা গুনছি টাকা, ইন্ডিয়ানরা গুনছে রুপি, এরকম তোমার জাপানিজরা গুনছে ইয়েন, এরকম তোমার সৌদি আরবিয়ানরা গুনছে রিয়াল, ব্রিটিশরা গুনছে পাউন্ড, আমেরিকানরা গুনছে ডলার। অর্থাৎ আমরা কিন্তু বেসিক্যালি মানি গুনছি না, কারেন্সি বা মুদ্রাটা গুনছি। তার মানে মানি বস্তু যে ব্যাপারটা বা ম্যাটারটা, সেটি কিন্তু আমরা কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করতে পারবো না। সবগুলোর পিছনে এরকম দেয়ার আর সাম এক্সপ্লেনেশনস। ধরো এখানে একটা জিনিস আমরা পেয়েছি সোপ, তোমরা বললা স্যার আমরা তো দোকানে গিয়ে বলি আমাকে 2টা সাবান দেন, অবভিয়াসলি দিয়ে দেয়, তাই না? কিন্তু আসলে 2টা সাবান আমরা কিনে আনলাম বাসায়, এবং তোমরা দেখবা যে এই সাবানের প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকবে তার ওজনটা, অর্থাৎ নেট ওয়েট 150 গ্রাম বা 100 গ্রাম। দ্যাট মিনস সাবানের ওই বাণিজ্যিক ব্যবহারটা কিন্তু বেসিক্যালি কিসের বেসিসে হলো? হ্যাঁ, পরিমাপের বেসিসে। কিন্তু আমাদের দেশে অনেক কিছু ঠিক আছে, বাট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিস থিংস আর কনসিডার্ড আনকাউন্টেবল নাউন। সো এই এক্সেপশনগুলো কিন্তু একটু মনে রাখবা, কারণ এই জিনিসগুলো যখন ব্যবহারে আসে আমাদের সামনে জিনিসগুলো ঠিক থাকে না। তাহলে আমরা কিন্তু শিখেছি কিছু এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন্স, এক্সেপশনাল আনকাউন্টেবল নাউন্স, সেগুলো অবশ্যই মুখস্থ করে আমরা রাখবো। আর জেনারেল সেন্সে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলোকে তো আমরা চিনতেই পারছি, কোনো সমস্যা নেই। ওয়েল, তাহলে আমরা এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ইস্যুটা কেন এনেছি? কারণ আমি তোমাদেরকে বলেছি যে কোয়ান্টিফায়ার্স ব্যবহারের সময় আমরা এদের ব্যবহারগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে চাই।
সো লেটস হ্যাভ এ লুক। আমরা ব্যবহার করছি এখন কোয়ান্টিফায়ার্স। তাহলে কোয়ান্টিফায়ার জিনিসটা কি আবারও আমরা একটু যদি ডিসকাশনে আনি, তাহলে এই জিনিস দ্বারা আমরা সংখ্যা বা পরিমাপ করি। এখন এটা আমরা আগেও একবার লিখেছিলাম। এখন ফার্স্টলি আমরা যদি বলি আমরা কিছু সংখ্যাগত অর্থাৎ সকল ধরনের সংখ্যা কিন্তু এই কোয়ান্টিফায়ারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সকল সংখ্যা কিন্তু কোয়ান্টিফায়ারের অন্তর্ভুক্ত। তাহলে এরকম 1 2 3 আপ টু যত আছে সবগুলোই কিন্তু কোয়ান্টিফায়ার। গুড। এখন আমাকে অ্যাকর্ডিং টু সেন্স যেতে হবে। একটা এক্সাম্পল যদি আমরা লিখি লাইক দিস, সরি, the spider took 6 attempts at the dash attempt he, আচ্ছা আমরা এখানে হি না দিয়ে ইট দেই, reached the ceiling. গুড। তাহলে এই গ্যাপটাতে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো ইউজ কোয়ান্টিফায়ার। আমরা সংক্ষেপে লিখলাম। এই গ্যাপটাতে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইউজ কোয়ান্টিফায়ার। তাহলে এখানে আমরা কোয়ান্টিফায়ার ব্যবহার করব। তাহলে দেখো কোয়ান্টিফায়ার ব্যবহার যখন করব ইনস্ট্রাকশন থাকবে, তাহলে সংখ্যা বা পরিমাপ, কিন্তু সেটা কিন্তু অ্যাকর্ডিং টু প্যাসেজের সেন্স, মেজাজ মর্জি দেখেই আমাদেরকে ঠিক করতে হবে। আমরা সরি এখানে একটা কে মিসিং হয়েছে। দি স্পাইডার টুক 6 অ্যাটেম্পটস। তাহলে এই স্পাইডার সে 6টা প্রচেষ্টা নিয়েছে, এইটুকু দেওয়ার পর ফুল স্টপ। তার মানে ওই প্যাসেজের পূর্ববর্তী লাইনে কিন্তু বলা হয়েছে যে সে 6টা প্রচেষ্টা নিয়েছে। তারপর বললাম অ্যাট দ্য ড্যাশ অ্যাটেম্পট ইট রিচ দ্য সিলিং। তাহলে কততম অ্যাটেম্পটে সে সিলিংটা রিচ করলো, মানে ছাদে পৌঁছালো। ওই যে রবার্ট ব্রুসের কাহিনীটা আর কি, বুঝছো তো? তাহলে এখানে ইউজ কোয়ান্টিফায়ার বলেছে, এই গ্যাপে আমরা কোয়ান্টিফায়ার ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু 6টা অ্যাটেম্পট নিয়েছে এবং তারপর আমরা দেখলাম যে সে 7ম প্রচেষ্টায় গিয়ে সিলিংটা ছুঁয়েছে। এখন দেখো এখানে 7ম আমরা দিতে পারলাম কেন? কারণ আগের সেন্টেন্স বা প্যাসেজের আগের অংশগুলো থেকে আমরা বুঝেছি সে অলরেডি 6টা অ্যাটেম্পট নিয়েছে। তাহলে সে 7ম অ্যাটেম্পটে বা 7ম চেষ্টায় কিন্তু সে সিলিংটা রিচ করতে পেরেছে। তাহলে দেখো কোয়ান্টিফায়ার ব্যবহার করতে গিয়ে সংখ্যা ব্যবহার তুমি তখনই করতে পারবা যখন তুমি পূর্ববর্তী সেন্টেন্সগুলো থেকে শিওর হয়ে যাবে যে আমাদের এখানে ঠিক কত সংখ্যাটা বসানো যেতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা প্যাসেজেই কোয়ান্টিফায়ার ব্যবহার করলে তুমি আন্দাজে কোনো সংখ্যা বসাতে পারবে না। 1 2 3 4 5 6 ঠিক 700 লোক আছে না 7000 লোক আছে, অনেক সময় কিন্তু প্যাসেজে সেই জিনিসটা বলা থাকে না, ঠিক আছে? তাহলে যদি থাকে তখনই কেবলমাত্র আমরা সংখ্যা ব্যবহার করব। কিন্তু দেখা যায় যে এই যে কোয়ান্টিফায়ার আমরা পড়ছি সেখানে সংখ্যা ছাড়াও আরও ব্যাপার থাকে। তাহলে সংখ্যাটা সরাসরি নির্দিষ্ট করে দিলে সেটা আমরা একরকম দেখলাম। এখন দেখব যদি আমরা এক্স্যাক্টলি কত সংখ্যা বসানো যেতে পারে সেটি আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে এই কোয়ান্টিফায়ারের ব্যবহার করব।
এই ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটি স্ট্রাকচার লিখেছি, আমরা সবাই সুন্দর করে লিখবো, কারণ বইপত্রে কিন্তু এই জিনিসগুলো এইভাবে গুছিয়ে দেওয়া থাকবে না। তাহলে আমরা লিখেছি ফিউ, আ ফিউ, মেনি, সেভারাল, নাম্বার অফ, প্লাস প্লুরাল, কাউন্টেবল, নাউন। তাহলে এই যে দেখো কোয়ান্টিফায়ারের ব্যবহারে অন্য একটা অপশনে আমরা চলে আসলাম। তাহলে কোয়ান্টিফায়ার সংখ্যাবাচকভাবে ব্যবহার করলে সেটা ফিক্সড, তবে সংখ্যা ছাড়াও আরও কোয়ান্টিফায়ার আছে, তখন তারা ফিক্সড না, ইনডেফিনিট, অর্থাৎ অনির্দিষ্টভাবে সংখ্যা বা পরিমাপকে নির্দেশ করবে। তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট স্ট্রাকচারটা লিখেছি, তবে এদের সম্পর্কে আমাদের একটু ধারণাও থাকতে হবে। কেমন? তাহলে ফিউ লিখেছি প্রথমে, তাই না? এবং আমরা ফিউ এর উপরে একটা মাইনাস চিহ্ন দিলাম, অর্থাৎ এই ফিউটা হচ্ছে নেগেটিভ সেন্স। তোমরা যদি কেউ ফিউর অর্থটা লিখতে চাও সেটি হবে নেই বললেই চলে, ঠিক আছে? কম, ফিউ মানেও কম, আবার দেখো এ ফিউ লেখা আছে, এটা মানেও কম বা সামান্য, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা নেগেটিভ সেন্সে হবে আর এটা হবে পজিটিভ সেন্স। তাহলে তোমাকে বাসায় গিয়ে তোমার মাকে বললা যে আমাকে একটু ভাত দাও মা, তোমাকে 4টা ভাত এনে দিল, তখন মানে জাস্ট 4টা চাল, তাহলে কিন্তু কতটুকু কম হলো? এতই কম যে সেটা নেই বললেই চলে, অর্থাৎ কমের মধ্যেও অনেক কম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউটা ব্যবহার করতে যাচ্ছি। আবার দেখো এই মাইনাস সেন্সে আসে, তাহলে এতই কম যে নেই বললেই চলে, আর এটা হচ্ছে পজিটিভ সেন্স, যে সামান্য কিছু আছে, ঠিক আছে? তাহলে আমি দেখো এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স দেখালাম, দুইটাই কম, একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। মেনি মানে তোমরা সকলেই জানো, সেটি হচ্ছে অনেক, অনেকগুলো, ঠিক আছে? এবং সেভারাল মানে হচ্ছে কতিপয় বা কিছু, ঠিক আছে? এবং একই সাথে নাম্বার অফ আছে এখানে, সেটার অর্থ হচ্ছে কিছু সংখ্যক। হ্যাঁ, যাই হোক, এদের বেসিক মিনিংগুলো আমরা কিছু ডিসকাশন করলাম। এবং একটা বিষয় দেখো, এই কয়টাকে আমি একসাথে করে প্লাস দিয়ে একটা কথা লিখেছি, সেটা হচ্ছে প্লুরাল, কাউন্টেবল, নাউন। তার মানে সকল কোয়ান্টিফায়ারকেই কিন্তু আমরা সকল জায়গায় ইচ্ছা মতো বসাতে পারবো না। এইখানে যে কোয়ান্টিফায়ারগুলো আসলো সেগুলা কোন ধরনের নাউনকে ফলো করে? তারা ফলো করে কাউন্টেবল নাউনকে, এবং অবশ্যই সেই নাউনটা হতে হবে প্লুরাল, একবচন না বহুবচন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই বিষয়ে একটু জেনে নেই, একটা এক্সাম্পলের মাধ্যমে জাস্ট আমি দেখাবো, তারপর এগুলো প্র্যাকটিসে আসলে ধীরে ধীরে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? Well, have a look here. আমরা লিখেছি this year the HSC result is too poor. This is the following প্যাসেজের একটা অংশ আমি লিখলাম, dash students passed in it. Very good. এবং আমি বলেছে use quantifier. তাহলে এখন দেখো এখানে কি আমরা কোনো সংখ্যা বসাতে পারবো? 100, 200, 300, 400? অফকোর্স নট, কারণ আগের বাক্য বা আগের অংশ থেকে আমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারি না যে ঠিক কতগুলো ছাত্র এই বছর পাস করেছে। বাট আমরা অনির্দিষ্টভাবে একটা পরিমাপ কিন্তু নির্দেশ করতে পারি। তাহলে তারা বলছে, আমরা আগের লাইন থেকে দেখলাম যে এই বছর এইচএসসি রেজাল্টটা খুবই পোর, এখানে পোর মানে কিন্তু গরিব না, মানে খুবই খারাপ। তাহলে সেটি যদি হয়, তারপরে ওই ড্যাশ পরের লাইনে ড্যাশে বলছে ড্যাশ স্টুডেন্টস পাসড ইন ইট। ভেরি নাইস। তাহলে দেখো এই ড্যাশের মধ্যে এখন আগের লাইন থেকে আমরা কি বুঝতে পারলাম? যে বেশি স্টুডেন্ট পাস করেছে
না কম স্টুডেন্ট পাস করেছে। তাহলে আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারি আসলে ট্রু পোর যেহেতু, তাহলে খুব কম ছাত্র পাস করেছে। এবং সেই ক্ষেত্রে দেখো শূন্যস্থানের পরের নাউনটা কিন্তু স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্ট একটি কাউন্টেবল নাউন এবং সেটা একই সাথে প্লুরাল করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন একটু আগে যে স্ট্রাকচারটা লিখলাম সেটা কি ছিল? ফিউ ছিল, আ ফিউ ছিল, এবং আর তার সাথে কি ছিল তোমার মেনি, সেভারেল, নাম্বার অফ। মেনি, সেভারেল, নাম্বার অফ কিন্তু এখানে বসছে না, ওগুলা অনেক সংখ্যক বোঝায়। এখানে দেখো আমরা কিন্তু অ্যান্সার করছি যে এ ফিউ স্টুডেন্টস, ঠিক আছে। আসলে সেন্সটা কিন্তু একবারে নেগেটিভ না, যে কিছু তো পাস করেছে, সেই জন্য এখানে আমরা কি দিলাম? এ ফিউ স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যখন প্র্যাকটিস করতে যাবে তখন বিভিন্ন পরিস্থিতি তোমাদের সামনে আসবে। আমাদের মডিফায়ার পড়া শেষ হলে তোমাদেরকে একটা প্র্যাকটিস এলিমেন্ট আমি পোস্ট করে দিব, সেখানে প্র্যাকটিস করলে দেখবা যে তোমার এই সেন্সগুলো আস্তে আস্তে কিন্তু চলে আসছে। ফাইন, তাহলে এইখানে যদি আমি আ লিটল বিট চেঞ্জ আনি, যেমন আমি বললাম দিস ইয়ার দ্য এইচএসসি রেজাল্ট ওয়াজ বাম্পার। দেখো দেয়ার আর সাম চেঞ্জেস হিয়ার। আমরা বললাম যে এই বছর এইচএসসি রেজাল্টটা হয়েছে বাম্পার, তার মানে কি? খুবই ভালো হয়েছে, ঠিক আছে। তাহলে ফ্রম দ্য সেন্স অফ দিস লাইন নেক্সট আমরা বুঝতে পারতেছি যে তাহলে তো ভাই অনেক ছাত্রছাত্রী পাস করেছে, কিন্তু ঠিক কত সেটা কিন্তু আমরা স্টিল নাও বলতে পারছি না। তাহলে অনেক বুঝাতে আমরা কিন্তু এখানে মেনি ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা ইউজ করলাম ফার্স্ট স্ট্রাকচারের, এখন চলে যাওয়া যাক সেকেন্ড স্ট্রাকচারাল পার্ট। থ্যাঙ্কস ফর জয়নিং। তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যারা জয়েন করছো ক্লাসগুলো তোমরা একটু শেয়ার করো, তাহলে যারা এখনো জয়েন করেনি তার অনেকেই কিন্তু আসলে এই জিনিসগুলোতে ইনভলভ হতে পারবে অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্ট অফ দি কলেজ। আচ্ছা, তাহলে আসো দেখো আমরা এখন সেকেন্ড স্ট্রাকচারটা লিখি। ওয়েল, তাহলে এখানে আমরা আরেকটি স্ট্রাকচার পেলাম, লিটল, আ লিটল, মাচ, লেস, অ্যামাউন্ট অফ প্লাস আনকাউন্টেবল নাউন্স, ঠিক আছে। তাহলে দেখো এইটার ঘটনা কিন্তু ঠিক আগের মতোই, যেমন এখানে লিটলের উপরে আমরা মাইনাস চিহ্ন দিলাম, তাহলে এতই অল্প যে সেটা নেই বললেই চলে। আ লিটলের উপরে প্লাস চিহ্ন দিলাম, এটাও অল্প বাট দ্যাট ইজ ইন পজিটিভ সেন্স। এরপর আমরা দেখলাম, একটু আগে দেখেছিলাম মেনি মানে কিন্তু অনেকগুলো, হ্যাঁ, আর মাছটা হচ্ছে সেটারই একটা অল্টারনেট, অনেক পরিমাণে। কারণ এই মাছ কিন্তু মেনি আর মাছের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, যে মেনিটা ফলো করে কাউন্টেবল নাউনকে আর মাছটা ফলো করে আনকাউন্টেবল নাউনকে। তাহলে আমরা যেখানে যেটা খুশি বসিয়ে দিলেই কিন্তু হবে না। ফর দ্যাট আজকে কিন্তু আমরা এই কোয়ান্টিফায়ার ডিটেলস আলোচনায় এসেছি। তাহলে দেখো লেস মানে কম, অ্যামাউন্ট অফ মানে কিছু পরিমাণ, এবং এর সাথে আমরা প্লাস দিয়ে লিখেছি আনকাউন্টেবল নাউন্স। ভেরি গুড। তাহলে আমরা এখন আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ইট ইন ইউর নোটবুক, তোমরা লিখছো এবং আমি একটু একটু করে মুছে দেই। So let's have an example here.
তাহলে এই গ্যাপে আমাকে বলা হলো ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই। তাহলে এখন আমাকে বলা হচ্ছে দি ফ্লাড ওয়াজ ডিজাস্ট্রাস এবং আমরা বলবো উই ফাউন্ড ড্যাশ ওয়াটার অ্যারাউন্ড আস। তাহলে দেখো আমার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট অফ দি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এই বছর ফ্লাড বা বন্যাটা ছিল ডিজাস্ট্রাস মানে ভয়াবহ, অর্থাৎ খুবই ধ্বংসাত্মক যেভাবে আমরা বলি। তার মানে ফ্লাডটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ বন্যা কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদেরকে অ্যাটাক করছে এই বছর, ঠিক আছে। তাহলে অন দ্যাট কেস আমরা পরের বাক্যে পেলাম উই ফাউন্ড ড্যাশ ওয়াটার অ্যারাউন্ড আস। তার মানে এবং এখানে আমাকে বলছে ভাই কোয়ান্টিফায়ার ইউজ করো। তাহলে ঠিক কতটুকু পারি সেটা আমরা কিন্তু শিওর না, তবে আমরা তখন চিন্তা করব বেশি নাকি কম নাকি মাঝামাঝি, ঠিক না? এই চিন্তা করতে গিয়ে আমরা এখন খেয়াল করব এখানে কোয়ান্টিফায়ার বসবে, এক্স্যাক্ট সংখ্যা বসানো যাবে না। তাহলে ওই যে ডিটারমিনারগুলো যেগুলো আমরা লিখেছি সেখানে থেকে একটা, তাহলে যদি বেশি হয় তাহলে মাছ বা মেনি, আর যদি কম হয় তাহলে লিটিল, এ লিটিল বা ফিউ, এ ফিউ এর মধ্যে বসবে, ঠিক না? এখন আমরা দেখছি আগের সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে ফ্লাডটা অনেক বেশি ছিল, তাহলে পানিও অনেক বেশি। এখন কোশ্চেন হলো বেশি বলতে কিন্তু দুইটা স্ট্রাকচার আমরা অলরেডি পেয়েছি। বেশি বলতে কিন্তু আমরা মেনিও ব্যবহার করি, আবার বেশি বলতে গেলে কিন্তু আমরা মাছও ইউজ করি, ঠিক আছে। বাট হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? দ্যাট ইজ আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে কিন্তু শূন্যস্থানের পরে ছিল স্টুডেন্টস। তার মানে শূন্যস্থানের পরের নাউনটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। স্টুডেন্টস কিন্তু ছিল প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু যখন আমরা এখানে ড্যাশের পরে ওয়াটার পাচ্ছি, ওয়াটার কিন্তু নিঃসন্দেহে কি বলতো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে যদি বেশি বুঝাতে চাও কখনোই মেনি ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে দেয়ার উইল বি ম্যাচ। কি দিয়ে ম্যাচ করা যাবে? সেটা হলো মাছ, কারণ আগের সেন্টেন্স থেকে আমরা বুঝলাম যে পানি অনেক বেশি, সেই ক্ষেত্রে এখানে আমরা মাছ ইউজ করলাম। যদি কেউ মেনি ইউজ করো তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে দুইটা স্ট্রাকচার কিন্তু আমরা দুই ধরনের নাউনের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করেছি। এই জিনিসগুলো খুব খেয়াল করবে কিন্তু পরীক্ষায় যখন তুমি জিনিসগুলো অ্যান্সার করবে, ঠিক আছে? নাইস। এখন দেখো আমরা এইগুলো আরও যখন ফার্দার প্র্যাকটিস করব, এই বিষয়গুলো অর্থগতভাবে প্যাসেজে কনটেক্সট অনুযায়ী আমাদের কাছে জিনিসগুলো অনেকটা ঠিক হয়ে আসতে থাকবে, ঠিক আছে? নাইস টু সি। ওকে, এখন থার্ড নাম্বার, এবং এটি কোয়ান্টিফায়ার ব্যবহারের শেষ স্ট্রাকচারটা আমি দিচ্ছি। সেখানে আমি কি লিখলাম দেখো তো, সাম, তারপর লিখলাম a lot of, তারপর লিখলাম most of the, তারপরে লিখলাম majority of, তারপর লিখলাম some of, তারপর লিখলাম a great deal of, ওকে। তারপর আমরা শুধু তারপর আমরা এদের সাথে একটি প্লাস দিয়ে লিখব প্লুরাল কাউন্টেবল, সংক্ষেপে লিখলাম, অথবা উপরে কিন্তু আমি লিখে দিচ্ছি, আচ্ছা নিচেই লিখি আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড স্ট্রাকচার অফ ইউজিং মডিফায়ার, সেটি হচ্ছে কোয়ান্টিফায়ার, দ্যাট ইজ সাম, আ লট অফ, মোস্ট অফ দি, মেজরিটি অফ, সাম অফ, আ গ্রেট ডিল অফ। এটার সাথে আমরা প্লাস দিয়ে লিখেছি প্লুরাল কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল নাউন্স। নাইস। তাহলে এখন বলো তো, যখন আমরা এই যে স্ট্রাকচারটা পেলাম, এদের প্রত্যেকটা কোয়ান্টিফায়ারের অর্থ যদি আমরা জানি, সাম অর্থ সবাই জানো কিছু, এ লট অফ মানে অনেক, মোস্ট অফ দি মানে অধিকাংশ, মেজরিটি অফ মানে অধিকাংশ, সাম অফ মানে কিছু অংশ, গ্রেট ডিল অফ মানে কিন্তু
অধিকাংশ, ঠিক আছে, বা অনেক, প্রচুর পরিমাণ, ঠিক আছে, প্রচুর পরিমাণ। তারপরে প্লাস দিয়ে আমি কি লিখলাম, প্লুরাল কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল নাউন। অর্থাৎ একটু আগে আমরা ফার্স্ট স্ট্রাকচারে দেখেছিলাম মেনি, ফিউ, এ ফিউ, এইগুলা কিন্তু কাউন্টেবল নাউনকে ফলো করছিল। তারপরে মাছ, লেস, লিটল, এগুলা কিন্তু আনকাউন্টেবল নাউনকে ফলো করছিল। তবে থার্ড নাম্বারে আমরা কিছু কোয়ান্টিফায়ার পেয়েছি, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান, সেগুলো শক্তিশালী, এগুলো আনকাউন্টেবল নাউনের আগেও ব্যবহার করা যায়, আবার প্লুরাল কাউন্টেবল নাউনের আগেও কিন্তু এগুলোকে আমরা ইউজ করতে পারবো। ওকে, লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল অফ দি ইউজেস। ঠিক আছে, আই থিঙ্ক ইউ হ্যাভ রাইট ডাউন দিস থিংস অন ইউর নোটবুক অ্যান্ড ইউ আর ভেরি গুড টু অন দিস পারপাস। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা দুইটি এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আই স ড্যাশ বয়েস, এবং তার বলেছে ইউজ কোয়ান্টিফায়ার। আবার বলছে আই গট ড্যাশ ওয়াটার, ইউজ কোয়ান্টিফায়ার। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা হলো যে এই যে আমি কিন্তু এখন প্যাসেজের কনটেক্সট দেই নাই, জাস্ট সিঙ্গলি বোঝাচ্ছি। যখন আমরা ফুল প্যাসেজ অর্থাৎ ফুল মডিফায়ার শেষ করব তখন অ্যাকর্ডিং প্যাসেজেস আমরা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে দিব কিছু, তাহলে দেখবা হাউ ইট ইন্টারেস্টিং ইট ইজ। এখন দেখো বলা হচ্ছে আই স ড্যাশ বয়েস, এবং আমরা সবসময় খেয়াল করব কোয়ান্টিফায়ার ব্যবহার করতে গেলে এখানে সংখ্যাটা বসবে কিনা, এবং আমি বলছি যে প্যাসেজের আগে থেকে এখানে বোঝা যায়নি যে এখানে নির্দিষ্ট কত সংখ্যক বয়েস আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে অনির্দিষ্ট কোয়ান্টিফায়ারগুলো, যে তিনটা স্ট্রাকচার আমরা অলরেডি পেয়েছি, এবং প্যাসেজের আগের সেন্টেন্সগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে এখানে কিছু বালক আছে। ঠিক আছে, তাহলে যদি কিছু থাকে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, সাম বয়েস। ঠিক আছে, কিছু বালক। হ্যাঁ, আবার যদি অনেক থাকে আমরা কিন্তু ইউজ করতে পারবো এ লট অফ বয়েস। ঠিক না? দেখো এখানে যদি কেউ অনেক বোঝাতে মেনি বয়েস দাও তাও হবে, আবার এ লট অফ বয়েস দিলেও হবে, কারণ এ লট অফ আর মেনি কিন্তু একই কথা, এবং দুইটারই কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসার ক্ষমতা আছে। ঠিক আছে, তারপরে আমি দিলাম আই গট ড্যাশ ওয়াটার, এটা কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আমি যদি কিছু পানি বলি তাহলে সেখানে সাম বসানো যাবে, কারণ সাম এমন একটা কোয়ান্টিফায়ার যেটি কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, এবং থার্ড স্ট্রাকচারে সেই ধরনের কোয়ান্টিফায়ার কিন্তু আমরা দিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু মিনিং যদি বেশি বোঝাতে চাও, যদি এই সেন্টেন্সে আমরা বুঝতাম যে অনেক পানির ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এক নাম্বার স্ট্রাকচার অনুযায়ী মাছও বসানো যেতে পারে অনেক পানি বলতে গেলে, আবার এখানে কিন্তু এ লট অফ বসানো যেতে পারে, কারণ এ লট অফ মানেও কিন্তু অনেক, এবং থার্ড স্ট্রাকচারে দেখা গেছে এ লট অফটা এমন একটা কোয়ান্টিফায়ার যেটি কাউন্টেবল নাউনের আগেও বসে এবং আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। তাহলে তোমাদের কাজটা কি? সেই কাজটি হলো ফার্স্টলি তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চিনতে হবে, এবং শূন্যস্থানের পরে নাউনটা এক্স্যাক্টলি কোন ধরনের সেইটা দেখে তার সাথে ম্যাচ করে এবং আগের সেন্টেন্সগুলোর অর্থ অনুসারে সঠিক কোয়ান্টিফায়ারটা কিন্তু আমাদের এখানে পুট করতে হবে, এবং বাস্তবিকভাবে এই জিনিসগুলো হাতে চলে আসবে তখনই যখন সেগুলোর উপরে তুমি লিটারাল অনেক প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে আমরা এই জিনিসগুলো ভালো করে পারার জন্য আজকে তোমাদের কাজ হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন তো কমন সেন্সে তোমরা চিনোই, তারপরে যে এক্সেপশনাল যেগুলো দিয়েছি সেগুলোও যাতে পরীক্ষায় আসলে যদি বলে অনেক টাকা, হ্যাঁ মানি, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না মেনি মানি, বলতে হবে মাছ মানি। কেন বলো তো? কারণ মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে,
মেনি ইনফরমেশন কথাটা বলা যাবে না, বলতে হবে মাচ ইনফরমেশন, যদি বেশি বোঝাতে চাও। কেন? কারণ হচ্ছে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওই যে আমি যে লিস্টে দিয়েছি শুরুতে, ঠিক আছে? তাহলে সেই আনকাউন্টেবল নাউনগুলো তোমরা একটু আত্মস্থ করো, মানে সেগুলো মনে রাখার চেষ্টা করো। সেই সাথে এই 3টা স্ট্রাকচার তোমরা দেখলে, সেই 3টা স্ট্রাকচারে তোমাদের কাজগুলো একটু ক্লিয়ার করো, মানে মুখস্থ করে ফেলো, এবং তার সাথে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেগুলো একটু স্টাডি করো, ঠিক আছে? তাহলে আজকে কোয়ান্টিফায়ারের উপরে আমরা একটু ডিটেলস ডিসকাশনে এসেছি, এবং তোমরা যে কয়টা প্রি মডিফায়ার পেয়েছো সবগুলোরই কিন্তু ডিটেলস ডিসকাশন হবে, ঠিক আছে? বিকজ আমি তোমাদের বেসিকগুলো থেকে আসতে চাই, অর্থাৎ তোমাদের অনেকেরই গত 10 বছরের বেসিক অংশটা আসলে ক্লিয়ার না, একেবারে গোড়া থেকে। আমি জানি না তোমরা কি করেছো, আমি চাই একেবারে গোড়ার জায়গাগুলোতে হিট করতে, যে জায়গাগুলো হয়তো তোমাদের কোনো কারণে বেসিকটা ডেভেলপ করে নাই। হ্যাঁ, কেউ কেউ দেখা যাচ্ছে পার্ট অফ স্পিচই চিনতেছি না, অ্যাডজেক্টিভ কোনটা বলতে পারতেছি না, অ্যাডভার্ব কোনটা বলতে পারতেছি না। অর্থাৎ এই জিনিসগুলো আমি তোমাদেরকে এই মডিফায়ার পড়ানোর ফাঁকে ফাঁকে এই বেসগুলো আমি ক্লিয়ার করে দিতে চাই, যাতে তোমরা সেন্টেন্সের প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে ধরতে পারো, নিজে নিজে ইংলিশের ব্যাপারগুলো চিন্তা করতে পারো। গত 10 বছরকে আমি পাত্তা দিচ্ছি না, আমরা কনসিডার করতেছি দ্যাট ইউর পিপল আর জিরো, তোমাদেরকে আমরা জিরো থেকে হিরোতে কনভার্ট করতে চাই, ঠিক আছে? তাহলে আজকে এই যে কোয়ান্টিফায়ারের অংশটুকু, এইটুকু তোমরা একটু জাস্ট ক্যারি করবে, দেখবে, এবং আগের যে ক্লাসে ছিল সেই মডিফায়ারের পরিচিতি সেটাও দেখবে। আগামী ক্লাসে আমরা 2টা জিনিস নিয়ে আসবো, আরও কয়েকটা মডিফায়ারের ডিটেলস ডিসকাশন, সেই সাথে পোস্ট মডিফায়ারগুলোর সাথে আমাদের পরিচিতি হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আপ টু দ্যাট, ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস টাইম safely with you and your family. Thank you very much. That's all for today.